সব দেখবেন শুনবেন, কিন্তু এটাও জানবেন এই দেশটা আপনার জমিদারি নয়। একটা স্পেশাল ট্রেন নিয়ে এত কথা তো, কাল থেকে ট্রেনটাই চলবে না। দেখুন, ওনার সাথে আমাদের কথা বলাটা অত্যন্ত জরুরি। আপনারা স্যারকে বলুন, না হলে কিন্তু এই স্লোগান থামবে না। অভিনব মুখার্জি, অভিনব মুখার্জি, অভিনব মুখার্জি, অভিনব মুখার্জি, অভিনব মুখার্জি। এভাবে মন্ত্রীর সঙ্গে কথা বলা যায় না। আপনারা সবাই শিক্ষিত ছেলে মেয়ে, আপনাদের এটা বোঝা উচিত। শিক্ষাটা আছে বলেই তো এতক্ষণ ভদ্রভাবে কথা বলছি, নইলে তো। অভিনব মুখার্জি, অভিনব মুখার্জি। দিদিয়া, ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই। দেখ, ওদের হাতে লাঠি বন্দুক সব আছে। প্লিজ যাস না, চলে আয়। তুই দাঁড়া, ওদের লাঠি আর বন্দুকের চেয়ে আমাদের গলার জোর আজ অনেক বেশি। আজ ওনাকে আমাদের কথা শুনতেই হবে, সামনে আসতেই হবে ওনাকে আজ। অভিনব মুখার্জি, অভিনব মুখার্জি, অভিনব মুখার্জি, অভিনব মুখার্জি। মেয়েদের বধ করতে ঢাল তরল লাগে না বলে ওরা তো কথাতেই তুষ্ট। কোনো কথাই তো শুনছে না বাবা, তাই ওরা ফোর্স করে সরিয়ে দিচ্ছে। অভিনব মুখার্জি। এতক্ষণে যখন কিছু করতে পারি না, কিচ্ছু করতে হবে না। আর বলছো সরকারি সব কি গাড়ি দিচ্ছে আমাদের, বলে নাকি বুলেট প্রুফ, ও তো সাউন্ড প্রুফও নয়। এত শোনাও আমার ভালো লাগে না। অভিনব মুখার্জি, দেখুন ভালো কথা বলছি। আপনারা সবাই স্টুডেন্ট, এভাবে ঝামেলা করবেন না। সবকিছুর একটা প্রক্রিয়া আছে। আপনারা দুজন প্রতিনিধিকে একদিন পাঠাবেন, ওনার অফিসে গিয়ে কথা বলবেন। প্রক্রিয়া, প্রতিনিধি, এসব কঠিন কঠিন কথা কজন বোঝে বলুন তো? আর উনিও যদি সব সময় এরকম গাড়ি চড়ে ঘুরে বেড়ান, তাহলে তো আমাদের মতো সাধারণ মানুষের সমস্যাটা উনি কোনোদিনই বুঝতে পারবেন না। একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কাকে কি বলছেন সেটা একটু বুঝে বলুন। এরপর একটা কথা, একটা নয়, এখন অনেক কথা বলবো আমরা। আমি জানি না স্যার আপনি কোন গাড়িতে আছেন, কিন্তু ঠান্ডা ঘরে বসে সিদ্ধান্ত না নিয়ে একবার মাটিতে পা রাখুন। জানুন আমাদের অসুবিধাটা। আরে আম জনতাই তো আপনাকে গাড়ির উপরে হুটার লাগানোর অধিকার দিয়েছে, আর আজ তাদের কথাই আপনি শুনতে পাচ্ছেন না। তাদেরই সহায়তায় আপনি ফোর্স লাগিয়ে দিচ্ছেন। এমন কিছু করো না যাতে আমাকে কোনো সমস্যায় পড়তে হয়। অভিনব মুখার্জি, অভিনব এত মুখার্জি, কথা কেন শুনছি? ছেলে সরিয়ে দিন, আগে আমাদের গাড়িটা পাস করুন, কুইক। অভিনব মুখার্জি, অভিনব মুখার্জি, অভিনব মুখার্জি। দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। অভিনব মুখার্জি, দাঁড়াও। আমি জানি তোমাদের অনেক দাবি দেওয়া আছে, আমি সব শুনবো। বলো বলো কি তোমাদের সমস্যা, তবে ঠান্ডা মাথায় শান্তভাবে। চেঁচিয়ে কোনোদিন সমস্যার সমাধান হয় না, আজও হবে না। এই যে শোনো, চারুটার যে এত পায়া ভারী হয়েছে না, এইসবের জন্য দায়ী তুমি। আমি? হ্যাঁ তুমি, নয়তো কি? ওমে তো জন্মে থেকে মুখে কথার খই ফুটছে, আর তুমি তার মধ্যে ঘি ঢালছো। তার মধ্যে আমাদের কিসব তোমাদের প্রতিবাদ। আরে বাবা, এতে যে আমার ছোট মেয়েটা পিসছে সেটুকুনি বোঝো না? একটা মেয়েকে সাহস দিতে গিয়ে আর একটা মেয়েকে ভয় দেখাচ্ছ। আরে এটা বোঝার বোধ আছে তোমার? দুগাটা ঘুমের মধ্যে ভয় কেঁপে কেঁপে ওঠে। কেন এমন হয় বলো তো? কারণ তুমি ওকে বেশি আগলেছো। বাস্তব বোধটা এখনো ওর মধ্যে তৈরি হয়নি প্রতিভা। একটা ধাক্কা খেলে বুঝবে যে সেই শক্তিটা এখন ওর মধ্যে নেই। তাই বাবা মা হিসেবে আমাদের কি কর্তব্য নয় ওর মনের সেই জোরটাকে তৈরি করা? আমাদের কি কর্তব্য জানো? ওদের আগলানো, ওদের সামলানো, জীবনে কোনটা ঠিক কোনটা ভুল সেটা ওদের বুঝিয়ে দেওয়া। আরে বাবা, আজকের দিনে প্রতিবাদ করে বোকার দল। আচ্ছা তুমি কি বলো, যারা কেউ কোনো কথা বলে না তাদের কোনো বিপদ নেই?
ও, তাহলে তো আমার কোনো ভয়ই নেই। কি তুমি এই কথা বললে কেন? সবাই তো বলে আমি সাত চলেও নাকি রাটি করি না। ও, এটা সবাই বলে না, এটা তুমি বলছো। আসলে আমি একটু বেশি কথা বলি আর তুমি তখন চুপটি করে থাকো, তাই ঘুরিয়ে এটা আমাকে শুনিয়ে দিলে। আমি সবই বুঝি। শোনো শোনো প্রতিমা, তুমি বুঝতে পারলে না, আমার কথাটা শোনো। আমি কিছুই বলছি না, তবে সবাই এও বলে চারু নাকি একদম তোমার স্বভাব পেয়েছে। কি বললে? হ্যাঁ, না বলছিলাম যে আমার দুর্গা একদম আমার স্বভাব পেয়েছে। ও, তারপরে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিলে দোষটা আমার না, তাই বললাম? এই, তাই বললাম আবার কি? বললে তো, বললে তুমি। অথচ এই তুমি আশকারা দিয়ে মেয়েদের মাথায় তুলছো, আর দোষের বেলা হয়ে গেল চারুর স্বভাব আমার মতন। বাহ, এই দেখো বড্ড দেরি হয়ে গেছে গো, আর 1 মিনিট এখানে দাঁড়ানো যাবে না, তাহলে মেয়ে দুটো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবে। শোনো শোনো, এই আমি তো সঙ্গে যাবো বলেছি। তোমার তৈরি হতে অনেক সময় লাগবে। এই, প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেলে মেয়ে দুটো স্টেশনে দাঁড়িয়ে থাকবে। দুটো আরে মিনিট বাবা, সেটা কি ভালো হবে বলো? না, আমি দেখো আরে বাবা, কেন চিন্তা করছো? আমি তো আছি, ঠিক সামনে নিয়ে চলে আসবো। ও শোনো, আসার সময় একটু বাজার করে আসবো, বুঝেছো? হ্যাঁ, চললাম। এই না না না, বাজারটা যেন আমার চাই না। মেয়ে দুটোকে শুধু ভালো ভালো নিয়ে এসো, তাহলেই হবে। মেয়ে দুটো এখন কোথায় কি অবস্থায় আছে কে জানে। তেমন কিছু নয় স্যার, কারণ আপনার কাছে যেটা ছোট্ট একটা সিদ্ধান্ত, সেটাই আমাদের কাছে বিপর্যয়। আমাদের মতো হাজার হাজার মেয়ে সমস্যায় পড়েছে। সে কি? কেন? কারণ আমাদের বাবারা আপনার মতো মন্ত্রী নন, সাধারণ ছাপোষা মানুষ। আপনাদের মতো আমাদের প্রাইভেট কার নেই, তাই। তোমরা ভুলে যেও না তোমরা কার সঙ্গে। আমি কথা বলছি তো। দেখো মা, তোমার বাবা মন্ত্রী নন, এতে আমি কিচ্ছু করতে পারবো না। আর প্রাইভেট গাড়ির ব্যবস্থা তো সরকার করতে পারে না। আমাদের ভরসার ট্রেনটা তাহলে তুলে দেওয়া হলো কেন স্যার? লেডিস লোকালটার কথা বলছি বোধহয়। হ্যাঁ ঠিক তাই। অফিস টাইমে অন্যান্য ট্রেনে যা ভিড় হয়, তাতে প্রতিদিনই প্রায় আমাদের মেয়েদের নানা রকম অসম্মানের সম্মুখীন হতে হয়। আর ওই একমাত্র লেডিস স্পেশাল লোকালটা আমাদের জন্য অত্যন্ত জরুরি ছিল, আর আপনি সেটাই তো। এ বাবা, ছি 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 ছি, এটা তো ঠিক না। হ্যাঁ, এত সমস্যা, এত ঝঞ্ঝাট, এই জন্যই না মেয়েদের রাস্তা বেরোনোই উচিত নয়। না, আমার কথাটা অন্যভাবে নিও না, কিন্তু ভেবে দেখো যে এই যে তোমরা এত রাতে আমার রাস্তা আটকেছো, এখন যদি কোনো ওই দুরন্ত দামাল ছেলের দল তোমাদের সঙ্গে অভব্য ব্যবহার করে, তাহলে দোষটা কার হবে বলো? তোমাদের বাড়ির লোকই তো বলবে যে এত রাতে এসব করতে যাওয়ার কি দরকার ছিল। আরে কথাতেই তো আছে, 12 হাত কাপড়েও মেয়েদের লজ্জা ঢাকে না। আরো কি যেন আছে, ওই লজ্জাই নারীর ভূষণ। এসব পড়ানো হয় না তোমাদের? অসাধারণ, অসাধারণ বলেছেন আপনি স্যার। এরকম দারুণ সব শিক্ষা দিতে পারার জন্য না, মন্ত্রিত্বের পাশাপাশি আপনি একটা পাঠশালা খুললেও পারেন স্যার, দারুণ চলবে। তো ট্রেন তুলে দেওয়ার কারণটা নয় আন্দাজ করতে পারি, কিন্তু ধারণাও করতে পারিনি আপনি এরকম মত পোষণ করেন। আর দামাল ছেলে যত দেখছি সব তো আপনাদেরই ঝান্ডাধারী। তা ওদেরও কিছু একটু জ্ঞান দিন না আপনার, ওদেরও শেখান যে রাস্তায় মেয়েরা বেরোলে কি কি করা উচিত নয়। তাহলে তো একটু কাজের কাজ হয় স্যার। সব সময় খবরে আছেন আপনি, আর এদিকে সময় পাল্টেছে সেই খবরটা আপনার জানা নেই। ভালো লাগলো তোমার কথাগুলো, বেশ ভালো লাগলো, বেশ গুছিয়ে কথা বলতে পারো তুমি। কিন্তু তুমি কি জানো সময়কে নিয়ন্ত্রণ করি আমি, অন্তত এই মুহূর্তে এই রাজ্যের। আমার ইচ্ছের বিরুদ্ধে গাছের একটা পাতাও নড়ে না। এই জন্যই স্যার, এই জন্যই আমরা সাধারণ মানুষরা আপনাকে নিয়ন্ত্রণ করি। তবে আজ আমরা আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি স্যার। এতে যদি কাজ না হয় তবে কাল হয়তো। তুমি কি জানো তোমার এই আসপদ্দার জন্য তোমার কি হতে পারে? কি আর হবে, বড় জোর আমার জিভটা আপনি টেনে ছিঁড়ে নিতে পারেন, তাই তো? অবশ্য সেটা মেয়েদের সম্পর্কে আপনার ধারণা দেখেই বুঝেছি। শোনো শোনো, দেখি দেখি দেখি।
হ্যাঁ স্যার বলুন, কি বলছিলেন? আমি মেয়েদের একটা রূপেই দেখি, মা। তোমরা হলে সব মায়ের জাত। আমাদের দল চিরকাল তোমাদের সেবা করে এসছে, করবেও। আমি আসলে তোমাদের একটু বাজিয়ে দেখছিলাম। তবে সত্যি বলছি, তোমাদের এই জোশ, তোমাদের এই মনের জোর থেকে আমি খুব খুশি হয়েছি। এই তো আমার দেশ, আমাদের ভারতবর্ষ। কিন্তু আপনার পার্টির ছেলেরা মোটেও গর্ব করার মতো নয় স্যার, ওরাই আপনার নাম ডোবাচ্ছে। আমি সেই জন্য তোমাদের সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। তাতে কি এ সমস্ত কিছু থেমে যাবে স্যার? না, আমি বলছিলাম যে যারা অন্যায় করছে, ক্ষমতার অপব্যবহার করছে, তাদের কি কোনো শাস্তি হবে না? নিশ্চয়ই হবে। আমি বলছি, আমাদের দল কোনো আগাছাকে প্রশ্রয় দেবে না। এই দিদিয়া, ওটা মিহিরদা না? আমি এই সমস্যায় ফেলে রাখতে চাই না, এই সমস্যা আমি এক্ষুনি মিটিয়ে দিচ্ছি। ওদের দাবি ছিল ওই লেডি স্পেশাল ট্রেন বন্ধ হওয়া নিয়ে। আমি বলছি ওই স্পেশাল ট্রেন যেমন চলছিল তেমনি চলবে। বড্ড আওয়াজ, মেয়েদের এত গলাবাজি আমার সহ্য হয় না। কাজ হয়ে যাবে। বল, এক কাপ চা খাওয়া। তোর বৌদি আজকে হাউ হাউ করে আমার মাথা একেবারে দড়িয়ে দিয়েছে, বুঝলি? ভেবেছিলাম ফেরার পথে মেয়ে দুটোকে নিয়ে বাজার সেরে ফিরবো, তারপরে ভাবলাম ওরা ক্লান্ত হয়ে ফিরবে, তাই ওদের নিয়ে সোজা। কচি, কি খবর? আগের দিন যে অঙ্কগুলো দেখিয়ে দিয়েছিলাম, আর কোনো অসুবিধা হয়নি তো? ভেরি গুড, ভেরি গুড। কর। কিরে সুবল, চাতে? কি হয়েছে? আমাকে মাফ করে দাও দাদা। মাফ করে দেবো মানে? কালকে নন্টে ছেলেরা তোমাকে ধরেছিল, চারুদিদি সাহায্যের জন্য ডাকলো, কিন্তু আমি দোকানের ঝাঁপ বন্ধ করে, না কাজটা আমি ঠিক করিনি। মাথা ঠিক ছিল না, বউ ছেলে নিয়ে থাকি। পরে ভেবেছিলাম তোমাদের যদি বড় কোনো বিপদ হতো। যা হয়ে গেছে বাদ দে। নন্টেরা খুব খারাপ দাদা, ওরা পারে না, হেন কোনো কাজ নেই। এই তো সেদিন বিরোধী পক্ষের সঙ্গে ঝগড়া মারামারি হলো, আমার দোকানের বয়াম টয়াম সব ভাঙলো। কথাটা যখন তুললি, তাহলে তোকে একটা কথা বলি সুবল। ভয়কে জয় করতে শেখ সুবল। ওদের কাজই হচ্ছে ভয় দেখানো। তুই যত ভয় পাবি, ওদের অত্যাচার তত বাড়বে। কিন্তু আমি একা কি করে? একা কেন? সবাই একসাথে মিলে রুখে দাঁড়াতে হবে। ওদেরকেও বুঝিয়ে দিতে হবে ভয় কাকে বলে। এই সুবল, ট্রেন আসছে বুঝলি, আর আমি দাঁড়াতে পারবো না। এই কথায় কথা তোমার তো চাটাই খাওয়ালো না। আরে ও ঠিক আছে, কালকে এসে আমি চা খাবো, বুঝলি? আজকে আসি। ওসব কথা ভেবে আর কষ্ট পাস না সুবল, কেমন? আসলে তুমি চারুদিদিকে একটু বুঝিয়ে বলো। আরে ওরা আমার মেয়ে, তোর মনে হয় ওরা এসব কথা মাথায় রাখবে? তবে হ্যাঁ, অন্যায়টাকে মেনে নিস না সুবল। চেষ্টা করিস সাধ্যমতো প্রতিবাদ করতে। অত সাহস কোথায় দাদা? গরিব মানুষের অনেক কিছুই নেই, তার মধ্যে এটাও একটা। কিন্তু সুবল কাকা,
কাল যেটা আমাদের সঙ্গে ঘটেছে সেটা যদি কোনোদিন তোমার সাথে ঘটে, তোমার বাড়ির কেউ যদি একইভাবে বিপদে পড়ে? না না, ভগবান করুক এমন যেন কখনো না হয়। আমিও চাই না এরকম কিছু হোক, কিন্তু হলে তুমি চুপ করে থাকতে পারবে? লড়বে না তুমি ওদের সাথে, নাকি তখনও ভয় পেয়ে দূরে সরে থাকবে? সুবল কাকা, আমাদের নিজেদের সাথে কিছু না ঘটা পর্যন্ত আমরা বোধহয় প্রতিবাদের গুরুত্বটা বুঝতে পারি না। একটা কথা কি জানো, গায়ে হাত পড়লে কিন্তু আমাদের দুর্গাও হাতে বাঁশ তুলে নিতে জানে। আর একটা কথা কি জানো, যে অন্যের বিপদে লড়াই করার সাহস দেখায় তার বিপদে সবাই পাশে থাকে। থাক মা থাক, ওকে আর কিছু বলিস না, ও এমনিতেই খুব কষ্ট পাচ্ছে। না না, বেশ করেছে বলেছে। এই ধাক্কাগুলো দরকার হয় দাদা। চারু দিদি, আমাকে ক্ষমা করে দিও। সুবল কাকা, আমি তোমার উপর রাগ করে কিছু বলিনি গো। যাই, কাল প্রজাতন্ত্র দিবস, তোমার কবজিকে নিয়ে এসো, কেমন? হ্যাঁ, আসবে আসবে, কাল আবার দেখা হবে। আচ্ছা এবার তোরা চল, ওদিকে তোর মা তোদের দেখে চিন্তাটা কমা। চল চল। কেন বাবা, আবার কিছু করেছে? আর বলিস না, আজকে তো আমার সঙ্গেই চলে আসছিল, অনেক কষ্ট করে আটকেছি বুঝলি। চারু দিদি, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই। স্লোগান দেওয়া হচ্ছিল আমার বিরুদ্ধে, হ্যাঁ? এত সাহস তোমাদের ওই মেয়েগুলোর সঙ্গে ভিড়ে আমার নামে? বিশ্বাস করো, আমরা কিছু করিনি, শুধু চুপ! আমারই খাচ্ছ, আমারই পড়ছো, আর বাইরে গিয়ে? না না দাদা, আমার মনে হচ্ছে কোথাও কোনো ভুল হচ্ছে। ওদের এত সাহস হবে না। আমি কি মিথ্যা বলছি নাকি? না না, জি 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 জি, আমি সেটা বলতে চাইনি দাদা। আমি আমার মেয়েকে শিখিয়েছি দাদা, যাতে সে কোনো ঝামেলায় না জড়ায়। এই যদি তোমাদের শেখানোর বহর হয়, তাহলে তো বলতে হবে কোনো কন্ট্রোলই নেই তোমাদের মেয়েদের উপর। তোদের বারবার বলেছি না যে কলেজ থেকে সোজা বাড়ি আসবি, কোনো ঝামেলায় জড়াতে যাবি না, হ্যাঁ? না না, আমার মনে হয় বড়দা ওরা ওখানে না ওই ভিড়ে আটকে গিয়েছিল, তো বড়দা ওদের ওখানে দেখেছে, ভেবেছে ওরাই হয়তো স্লোগান। না 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 না, যাই হয়ে থাক, ওদের ওটার মধ্যে ঢোকা উচিত হয়নি। ওদের তো বোঝা উচিত, ওরা তো বাচ্চা নয়, যে থেকে একটা সমস্যা হতে পারে। হ্যাঁ দাদা, বলছি কি, এই ব্যাপারটা আপনি আমার উপর ছেড়ে দিন দাদা। ওরা খুব অন্যায় করেছে, আমি নিজে ওদের শাস্তি দেবো দাদা। কিছু মনে করবেন না, ওরা যথেষ্ট বড় হয়েছে, পড়াশোনাও শিখেছে, ওদের একটা আলাদা মতামত তৈরি হয়েছে, আর সেটাই স্বাভাবিক। তাই মতাদর্শগত পার্থক্য তো থাকতেই পারে। তাহলে তো ওদের পড়াশোনাই বন্ধ করে দিতে হয় ছোট বৌমা। না না, এটা তো ফ্যাক্ট যে যারা যত জানে তারা তত কম মানে। হ্যাঁ, ওরা বড় হয়েছে, জেনেওছে অনেক কিছু, তাই এখন কি আর ওদের এটা মনে রাখা উচিত ছিল যে বাড়িতে দাদার কথাটাই শেষ কথা বলে মনে করি আমরা। বাবা, অনেক বড় একটা সমস্যা হয়েছে, আর আমরা খুব ছোট একটা ব্যাপার নিয়ে অনেকটা সময় নষ্ট করছি না। হোপফুলি ওরা ওদের ভুল বুঝতে পেরেছে, আর করবে না। ছেড়ে দাও ওদের। ছেড়ে দেবো? ওদের ভুলের শাস্তি না দিয়েই? দাদা, আমি তো বলেছি যে আমি নিজেই। বাড়ির মেয়েদের ডানা গজিয়েছে, সেই ডানা খুশে না পড়া অব্দি ওরা যেন ঘরের বাইরে পা না দেয়। আর ওদের খাওয়া দাওয়া সব বন্ধ।
মদা, মানে আমি বলছিলাম যে খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দিল। তাহলে নাকে খত দিক সবার সামনে। হ্যাঁ, নাকে খতটা তাও ঠিক আছে। আর বলুক যে ভুলেও আর কোনোদিন এই ভুলও করবে না ওরা। একবার ভাবুন বড়দা, ওরা যথেষ্ট বড় হয়েছে, ওরা কিন্তু আর ছোটটি নেই। সেটাই তো সমস্যা, সমস্যা তো সেটাই, ওরা বড্ড বেশি বড় হয়ে গেছে। যার উপর রেগে বাড়ির মেয়েদের শাস্তি দিচ্ছ, তার কথা ভেবেছো কি? হ্যাঁ, তার জন্য তো আরো বড় শাস্তির ব্যবস্থা করতে হবে। সেটা তুমি আমার উপর ছেড়ে দিও বাবা, একটু হয়তো সময় লাগবে, ওটুকু তুমি দিও, তারপর দেখো আমি ওর কি ব্যবস্থা করি। দেখেছো বৈশ্বর, এই হচ্ছে বাপ কা বেটা। একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলছে, এই মানুষের এত তেজ, ওর কপালে অনেক দুঃখ আছে।